অ্যাম্বুলেন্স করে জসিমের লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে দাফন করার জন্য। বাড়িতে লোকজনের বেশ আনাগোনা, মানুষ আসছে যাচ্ছে, কেউ বা হা হুতাশ করছে, কেউ বা নিন্দা করছে। লাশের পাশে বসে বসে গুনগুন করে কান্না করছে শিলা। তার কান্না দেখে ছেলে মেয়ে দুটো কান্না করছে। সুখ নামক জিনিসটা তার ভাগ্যে হয়তো সৃষ্টিকর্তা দেয়নি। সংসার জীবনে জসিম ছিল বড্ড উদাসীন, অন্য নারীতে আসক্ত। তারপরও সবকিছু মেনে নিয়েছে শিলা। ছেলে মেয়ে দুটোর মুখের পানে তাকিয়ে আস্ত জীবনটা পড়ে রইল। বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়েছে এক অমানুষের সাথে। সবকিছু ছেড়ে ছুড়ে যেই না মানুষটা তাকে একটু ভালোবাসলো, অমনি দুনিয়া থেকে চলে গেল মানুষটা। একটু ভালো থাকার জন্যই তো সে স্বার্থপর হয়ে জসিমের সমস্ত অন্যায় মেনে নিয়েছে। ভালো আর থাকলো কই? এই সুখের মুখ দেখার আগেই তো স্বামী নামক মানুষটি তাকে একা করে চিরবিদায় নিয়ে নিল। তবে কি কাউকে ঠকিয়ে মানুষ বেশি দিন সুখী হতে পারে না? না, পারে না। সাময়িক সময়ের জন্য সুখ মিললেও এই সুখ চিরস্থায়ী হয় না। কারো সুখ শান্তি ছিনিয়ে নিয়ে কাউকে ঠকিয়ে কশ্চিনকালেও কেউ সুখী হতে পারে না। হঠাৎ মানুষের ভিড় ঠেলে লাঠিতে বর দিয়ে এলাকার এক বৃদ্ধ মুরব্বী আসলো। জসিমের নিথর হয়ে পড়ে থাকা শরীরটা দেখে আফসোসের স্বরে বলল, বেশি চেতলে আল্লাহ দুনিয়া হেগো বেশি দিন রাখে না। আল্লাহর বিচার আছে। খুব বেশি উড়াল দিছিলা, তাই আল্লাহ ঠাস করে পাকনা ছিঁড়া দিছে। এবার কবরে গিয়ে যত খুশি উড়ে বেড়াও বাচ্চা। বৃদ্ধা পুরুষটির কথা শুনে বুকটা ভারী হয়ে গেল শিলার। মানুষটা যেমনই ছিল না কেন, তার তো অর্ধাঙ্গিন। এই মৃত মানুষটাকে নিয়ে এসব শুনতে বড্ড খারাপ লাগছে তার। মুহূর্তে কেউ কেউ বিদ্যার সাথে তাল মিলিয়ে মানুষ এটা সেটা বলছে, কেউ বা নীরব দর্শক হয়ে শুনছে। মৃত ব্যক্তির লাশের সামনে বসে মানুষের এমন আলোচনা সমালোচনা দেখে তাজ্জব বনে গেল একজন আলেম। উনি সবার উদ্দেশ্য করে বলল, আপনারা দয়া করে চুপ থাকুন। আল্লাহ কার মৃত্যু কিভাবে রেখেছে আমরা কেউ জানি না। যার মৃত্যু যেভাবে ভাগ্যে লেখা আছে সেভাবেই হবে। কে নিষ্পাপ কে গুনাহগার একমাত্র উপরওয়ালাই বলতে পারেন। তাই এসব বলে নিজের কাঁধে গুনার পাল্লা ভারী করবেন না। এসব সমালোচনা বন্ধ করুন। সম্ভব হলে দোয়া করুন তার জন্য। হুজুরের কথা শুনে সাময়িক সময়ের জন্য চুপ করলো উপস্থিত সবাই। অতঃপর বিকেলে 4টায় জসিমের জানাজার নামাজ পড়ে কবরে লাশ দাফন করা হলো। লাশ রেখে যে যার ঘরে ফিরল। শুধু অন্ধকার কবরে পড়ে রইল জসিম। শুভময় সকাল, রৌদ্রময় প্রকৃতি। ফারিহা এখনো ঘুমাচ্ছে। গতকাল রাতে রাত জেগে পড়ার ফলে দু চোখ ভর্তি ঘুমে টইটুম্বর। পড়ালেখা নিয়ে কারো কোনো আপত্তি নেই। আদিব চায় ফারিহার যত ইচ্ছে পড়ুক, সে পড়াবে ফারিহাকে। বিনিময়ে তার সন্তানরা শিক্ষিত একজন আদর্শ মা পাবে। রোদের তেজ তীব্র থেকে তীব্র হয়ে ছড়িয়ে পড়ছে ধরণীর বুকে। যা জানলার পর্দা ভেদ করে এক ফালি রোদ এসে চোখে মুখে আশ্রে পড়লো ফারিহার। সাথে সাথে চোখ মুখ কুঁচকে ফেললো মেয়েটা। আস্তে ধীরে চোখ খুলতেই লাফ দিয়ে বসে পড়লো। চারপাশে রোদে ভরপুর, তার মানে বেলা অনেক হয়েছে। এতক্ষণ কিভাবে ঘুমালো সে? আজ তার অনার্স ফাইনাল পরীক্ষা শুরু, অথচ সে মাত্র উঠলো। কেউ ডাকলো না অবধি। কত কাজ বাকি তার, কখন কি করবে সে? মোবাইল হাতে নিয়ে সময় দেখলো, সময় 8টা 3। আর কিছু না ভেবে দ্রুত ফ্রেশ হয়ে রান্নাঘরে ছুটে গেল ফারিহা। রান্নাঘরে এসে দেখতে পেল সুমনা বেগম নাস্তা তৈরি করছে, আর আদিব তাকে এটা সেটা করে সাহায্য করছে। তা দেখে বিস্মিত চোখে ব্যস্ত কণ্ঠে ফারিহা বলল, এগুলো কি করছেন আম্মা? আপনি অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে আসলেন কেন? আমাকে ডাকলেই তো হতো। সুমনা বেগম বলল, আমি বেশ সুস্থ আছি মা, এত ব্যস্ত হতে হবে না তোকে। প্রতিদিন তো তুই এক হাতে সবকিছু করিস। আমি না হয় তোর পরীক্ষার কদিন একটু কষ্ট করলাম, মেয়ের জন্য এতটুকু করতেই পারি মা। ফারিহা বলল, তবুও আপনি একা এত কষ্ট করতে গেলেন কেন আম্মা? আসলে কাল অনেক রাত অবধি পড়েছি তো, তাই উঠতে পারিনি। অপরাধীর মতো মাথা নত করে বলল ফারিহা। যা দেখে সুমনা বেগম হেসে ফেললো। তারপর আহ্লাদি কণ্ঠে বলল, পাগলি মেয়ে, এত কৈফিয়ত দিতে হবে না তোকে। যা তোর মেয়েকে নিয়ে খেতে বস, আমার রান্না শেষ। ফারিহা আর দেরি করলো না, আদিবাকে ঘুম থেকে ডাকতে গেল। শাশুড়ির আচরণে মনে মনে ভীষণ খুশি হয়েছে ফারিহা। ভাগ্যক্রমে এমন একটা ফ্যামিলি পেয়েছে সে। আগে নিজের ভাগ্যকে নিয়ে কত আফসোস করত সে, এখন আর কোনো আক্ষেপ নেই তার। নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হচ্ছে তার। ফারিহা যাওয়ার দিকে তাকিয়ে রইল আদিব। সে নীরব দর্শক হয়ে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনলো। এরা বউ শাশুড়ি এমন একটা ভাব দেখাচ্ছে, এখানে যে তৃতীয় একজনের উপস্থিতি রয়েছে তা যেন তাদের চোখেই পড়ছে না। কেউ তাকে পাত্তা দিচ্ছে না। এরই মধ্যে সুমনা বেগম দমকের সুরে বলল, কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? রুটিগুলো নিয়ে টেবিলের উপরে রাখ যা। মায়ের দমক শুনে আদিবের নিজেকে মনে হচ্ছে এদের বেতনভুক্ত কাজের লোক সে।
আবার কিছু একটা মনে করে হাসলো আদি। তারপর সবাই একসাথে খেতে বসলো। ফারিহা নিজে খাচ্ছে, সাথে আদিবাকে খাইয়ে দিচ্ছে। মনে হচ্ছে একজন মা তার সন্তানকে অতি আদর করে ধরে বেঁধে খাইয়ে দিচ্ছে। সেদিকে তাকিয়ে চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে আদিবের। তার ছোট্ট পরিবারে সীমাহীন অর্থের অভাব থাকলেও সুখের কোনো কমতি নেই। মনে মনে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করলো আদিব। আদিব ও ফারিহা দুইজন রেডি হয়ে একসাথে বাসা থেকে বেরিয়ে পড়লো। ফারিহার সাথে রিক্সা করে পরীক্ষার হল অবধি এসেছে আদিব। এক্সাম কেমন না কেমন হয় এ নিয়ে ফারিহা ভীষণ নার্ভাস ফিল করছে। চোখে মুখে চিন্তার ছাপ। তা দেখে আদিব ফারিহার কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, এত ভয় পাচ্ছ কেন ফারিহা? ভয়ের কি আছে বোকা? একদম চিন্তা করো না তো। হাবিজাবি চিন্তা না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে লিখবা। ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে তোমার। ফারিহা এতটুকুতেই যেন ভরসা পেল। খারাপ সময় কিংবা ভালো সময় এমন একটা ভরসার হাত সবারই প্রয়োজন হয়। দিন শেষে প্রিয় একজন মানুষ খুবই প্রয়োজন হয়, যার কাছে কিছু মুখে বলতে হয় না। অনায়াসী মানুষটা সবকিছু বুঝে যায়। ফারিহার ভিতরটা শিহরিত হচ্ছে বারবার। তার মতো এতিম একটা মেয়ের জীবনে এমন একজন মানুষ আল্লাহ মিলিয়ে দিয়েছে। হুট করে আদিবের হাতটা শক্ত করে ধরল ফারিহা। হঠাৎ ফারিহার এমন আচরণে আদিব চমকালো। আশেপাশের মানুষজন অবাক হয়ে দেখছে তাদের। আদিব হাত ছাড়লো না, বরং লোকচক্ষুর পরোয়া না করে মৃদু হেসে হাতের বন্ধনটি আরো একটু শক্ত করে সামনের দিকে অগ্রসর হলো। এর মধ্যে পরীক্ষার সময় হয়ে আসছে প্রায়। ফারিহাকে ভিতর অবধি পৌঁছে দিয়ে আদিব নিজের দোকানে চলে গেল। কয়েক সপ্তাহ হয়েছে শিলা ঢাকা থেকে সাংসারিক যাবতীয় জিনিসপত্র নিয়ে বাবার বাড়ি থাকছে। যত চেষ্টা করে বাবার বাড়ি থেকে দূরে থাকতে, নিয়তি যেন আরো দরে বেঁধে বেশি করে এখানে রাখছে। মাঝপথে জীবনটা যেন থমকে গেল তার। কোনো কুল কিনারা মিলছে না যেন। অসুস্থ মেয়েটা এখন আরো বেশি অসুস্থ হয়ে গেছে। হাত পা নাড়াচাড়া করছে না। উন্নত চিকিৎসা করার মতো সামর্থ্য আর তার কাছে অবশিষ্ট নেই। স্বামীর সাথে সাথে হারিয়ে গেছে আর্থিক অবস্থা। বিছানায় বসে দুকে দুকে মরছে মেয়েটা। অথচ মা হয়ে নীরবে চোখের অশ্রু বিসর্জন ছাড়া কিছু করতে পারছে না সে। বাইরে কাজ করতে গেলে স্বামীর কর্মের জন্য তিক্ত কথা বলে মনটা বিষিয়ে দেয় লোকজন। পরিবারের একজনের করা অপকর্মের জন্য গোটা পরিবারের লোকজনের জীবনকে নরকে পরিণত হয়। অনেক সময় বাবা মায়ের করা পাপের দায়ভার সন্তানদের বহন করতে হয়। সৃষ্টিকর্তার বিচার বড্ডই আজব। সে সাথে বায়ের বইয়ের অযথা কটু কথা, খাবার নিয়ে খোটা শুরু হয়ে গিয়েছে। মাটা বেঁচে আছে এজন্যই ঠাই মিলছে এখানে। মায়ের জন্য পারছে না ঘর থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। শিলা উদাসীন হয়ে মেয়ের পাশে বসে জীবনের হিসেব মিলাতে ব্যস্ত। কি পেল এই জীবন এসে? প্রাপ্তি বলতে কিছুই চোখে ঠেকছে না। হঠাৎ জঙ্কার একটি কণ্ঠস্বর আচমকাই কানে আসতে সজ্ঞান ফিরল শিলা। অপর প্রান্তে থাকা বাবি হুঙ্কার ছেড়ে বলল, এই যে জমিদারের কন্যা, আর কতদিন মেয়ের পাশে সারাদিন বসে বসে বায়ের অন্নদংশ করবেন? এদিকে কাজ করতে করতে আমি মরে যাচ্ছি। আর নবাব ঘরে সবগুলো রান্নাঘরে থালা বাসনগুলো ধুয়ে রান্না করেন। আমি এত কাজ করে 14 গোষ্ঠী সবাইকে খাওয়াতে পারবো না। বাবির কটু কথা শুনে চুপ করে বিনা বাক্যে চলে গেল শিলা। এই কথার আঘাত থেকেও যে তার মনের বিষণ্ণতা মেঘের পরিমাণ বেশি, যা কাউকে বলা যায় না আর না সহ্য করা যায়। নিয়তিবোধ হয় কিছু মানুষকে অজন্মকাল দুঃখ কষ্ট সহ্য করতেই পৃথিবীতে পাঠিয়েছে। এরা সারাদিন হয়রান হয়ে একটু শান্তি, একটু সুখ খোঁজে। দিন শেষে এই শান্তিটুকু পায় না। পেলেও নিয়তি তা বেশি দিন ভাগ্যে রাখে না। অজন্মকাল এই মানুষগুলো হতাশগ্রস্ত হয়ে বেঁচে থাকে একটু সুখের আশায়। শিলার যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকালো বাবি। তা দেখে অসুস্থ মেয়েটা নীরবে অশ্র বিসর্জন দিচ্ছে। দীর্ঘ কয়েকদিন সময় নিয়ে আজ সম্পূর্ণ শেষ হলো ফারিহার পরীক্ষা। সময়টা রাত। আদিব এখনো দোকানে। আদিবা মায়ের কাছে হঠাৎ বিরিয়ানি খাবার জন্য বায়না ধরেছে। আজ অনেকদিন পরে রান্নাঘরে মেয়ের জন্য বিরিয়ানি রান্না করছে ফারিহা। এ কয়দিন ফারিহাকে কিছু একটি কাজ করতে দেয়নি সুমনা বেগম। আজও রান্নাঘরে সুমনা বেগম ফারিহাকে সাহায্য করতে এসেছিল, কিন্তু ফারিহা তাকে কিছু করতে না দিয়ে রুমে গিয়ে বিশ্রাম করতে বলল। শাশুড়িদের কি সবসময় কাজ করতে হয়? ছেলের বউরা যখন অসুস্থ কিংবা ব্যস্ততার মধ্যে থাকে তখন বিবেক খাটিয়ে একটু আধটু কাজকর্ম সুন্দর আচরণ করলেই বউদের মনে অনেকটা জায়গা করে নেওয়া যায়। সুমনা বেগমের কাজ
কাজকর্মের কারণে ফারিহার শাশুড়ির প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। দিন দিন তার প্রতি যত্নশীল আন্তরিকতা বৃদ্ধি পাচ্ছে, শুধুমাত্র সুমনা বেগমের ব্যবহারের জন্য। সুমনা বেগম শুয়ে শুয়ে আদিবার সাথে কথা বলছে। এর মধ্যে ফারিহা রান্না শেষ করে এক হাতে বিরিয়ানি, অন্য হাতে এক গ্লাস গরম দুধ নিয়ে শাশুড়ির রুমে প্রবেশ করলো। হাতে থাকা গ্লাসটা সুমনা বেগমের দিকে এগিয়ে দিয়ে বলল, আম্মা নিন, গরম গরম দুধটা খেয়ে নিন। সুমনা বেগম শোয়া থেকে উঠে বসতে বসতে বলল, আর কত আমাকে খাওয়াবি মা, তুই নিজেও একটু খা ঠিকঠাক। আমি বুড়ো মানুষ, আর কত খাবো, কয়দিন পরে এমনি মরে যাব। ফারিহা বলল, একদম বাজে কথা বলবেন না আম্মা। ছোটবেলা মাকে হারিয়ে বহু কষ্টে মানুষ হয়েছি আমি। বড় হয়ে বিয়ের পর মায়ের মতো একজন মা পেয়েছি, তাকে এত তাড়াতাড়ি হারাতে চাই না। আপনাকে অনেক বছর বাঁচতে হবে আম্মা। পুনরায় আমি মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত হতে চাই না। আপনার শরীর দুর্বল, ডক্টর পুষ্টিকর খাবার খেতে বলেছে, বেশি বেশি ভুলে গেছেন? খেয়ে পুরোপুরি সুস্থ হন আপনি, আর আমাকে মেয়ের মতো বেশি বেশি শাসন করুন, আদর করুন। কি যেন ছিল ফারিহার কথায়। অতি আনন্দে সুমনা বেগমের চোখ দুটো ভিজে গেল। ফারিহার একটা হাত নিজের মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে বলল, তুই অনেক ভালো বোনের মানুষ মা, এভাবেই থাকিস সারা জীবন। আল্লাহ তোকে 1000 বছর বাঁচিয়ে রাখুক। তুই অনেক অনেক বেশি সুখী হ। তোর এই মায়ের দোয়া তোর সাথে আছে সব সময়। সুমনা বেগম কথা শেষ করে দ্রুত চোখের জলটুকু মুছে হাসি মুখে অর্ধেক পরিমাণ দুধ খেয়ে নিল। বাকি অর্ধেক ফারিহার মুখের সামনে ধরে বলল, নে তুই এইটুকু খেয়ে নে। ফারিহা মৃদু হেসে বিনা বাক্যে খাওয়া শুরু করলো। এতে যেন রয়েছে মায়ের ভালোবাসার ছোঁয়া, মায়ের উষ্ণ ছোঁয়া কবুও মিস করতে চায় না ফারিহা। সুমনা বেগম অপলক নয়নে এক মায়াবী কন্যাকে দেখছে। চোখে মুখে যেন হাজারো মায়া লেপ্টে আছে মেয়েটার গায়ের রং শুধু কালো, কিন্তু মনটা ভীষণ কোমল, একদম স্বচ্ছ। সব সময় মন থেকে মেয়েটার সুখ কামনা করে সুমনা বেগম। ঘড়ির কাঁটায় সময় 11টা জানান দিচ্ছে। ফারিহা এতক্ষণ আদিবার সাথে সময় কাটাচ্ছিল। এই মেয়েটা তার আত্মার সাথে মিশে গিয়েছে। আদিবা যখন আম্মু বলে ডাক দেয়, ফারিহা শুনতে বেশ লাগে। এই আম্মু ডাকটাই যেন বারবার মনে করিয়ে দেয় সে একজন মা। বাচ্চা মেয়েটা তার সাথে অল্প কয়দিনের মধ্যে পুরোপুরি মিশে গিয়েছে। গর্ভের সন্তান জন্ম হলেই শুধু মা হওয়া যায় না। আদিবা তাকে মায়ের অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এই অনুভূতির স্বাদ ভীষণ মিষ্টি, অতি স্নিগ্ধতা ছড়িয়ে আছে এই অনুভূতিতে। কিছু কিছু সম্পর্ক তৈরি হয় আত্মা থেকে, তেমনি আদিবা তার গর্ভের সন্তান না হলেও আত্মার সন্তান হয়েছে। রাত অনেক হয়েছে, তা দেখে আদিবাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে ফারিহা। সুমনা বেগমও ঘুমিয়েছে, শুধু সজাগ রয়েছে ফারিহা, কেননা আদিব এখনো বাসায় আসেনি। তার জন্যই অপেক্ষা করছে সে। যদিও আদিব ফোন করে জানিয়ে দিয়েছে আজ ফিরতে দেরি হবে, তবুও ফারিহা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে প্রিয় পুরুষটির জন্য। মাঝে মাঝে প্রিয় মানুষটার জন্য রাত জেগে অপেক্ষা করতেও ভীষণ ভালো লাগে। ফারিহা মুচকি হেসে একটা কাঁথা সেলাই করতে বসেছে।